হ্যালো স্টুডেন্ট, আইকন স্কুলে স্বাগত জানাচ্ছি। আমরা গণিত অনুশীলনী 7 আলোচনা করছি। অনুশীলনী 7-এর 5 নম্বর প্রশ্নটা দেখো, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। এখানে 4টা সেট ক খ গ ঘ 4টা সেট আছে। এগুলো সেট গঠন পদ্ধতিতে আছে। এগুলোকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতিটা এরকম, মনে করো একটা সেট হলো এ সেট, এটাকে মনে করো এর উপাদানগুলো 1 2 3, এই জিনিসটা হলো তালিকা পদ্ধতি। তো এই ফরম্যাটে এইভাবে আমাদেরকে প্রকাশ করতে বলছে। তো সেটা আমরা কীভাবে করবো দেখো, মনে করো এখানে একটা সেট আছে। এই সেটটার মানেটা আমি একটু বলি। এক্স সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং 3 <15 এর মানে হলো এই সেটের উপাদানটা মনে করো এক্স, এই সেটের চলক হইলো, এটাকে চলক বলা হচ্ছে, এক্সটাকে বলা হচ্ছে চলক, এক্সটাকে চলক বলা হচ্ছে। এই সেটের চলক হলো এক্স এবং এখানে বলছে যেন এই 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 চিহ্নটা মানে হলো যেন, আমরা বলি সাজ দ্যাট মানে যেন, সাজ দ্যাট মানে হলো যেন, এই যে দুইটা ফোঁটা। এখানে বলছে যে বিজোড় সংখ্যা, এক্স হইলো বিজোড় সংখ্যা এবং এখানে যে এখানে একটা এক্সের যে একটা কিয়ে দিছে দেখো, ডেফিনেশনটা এরকম যে এক্স <15, এক্স <15, মানে 3 এক্সের চেয়ে ছোটো, এক্স 15-এর চেয়ে ছোটো। তার মানে ব্যাপারটা দাঁড়ালো এরকম, এক্স 3-এর চেয়ে বড় কিন্তু 15-এর চেয়ে ছোটো। তার মানে ব্যাপারটা এইটাই হলো মূল কথা। এখানে দুইটা এক্সের বর্ণনাটা এটা পুরোটা দিয়ে দিছে। এক্স প্রথমত এক্স বিজোড় সংখ্যা এবং দ্বিতীয়ত এক্সের মানটা 3-এর চেয়ে বড় হইতে হবে এবং 15-এর চেয়ে ছোটো হইতে হবে। তো এই কথাটাই আমরা লিখবো। মনে করো আমরা ধরে নিলাম যে এই সেটটা মনে করো পি, এই সেটটাকে আমরা ধরে নিলাম পি এবং পি সেটের উপাদানগুলো কেমন হবে? উপাদানগুলো হবে বিজোড় সংখ্যা এবং সব বিজোড় সংখ্যা না, বিজোড় সংখ্যাগুলো কেমন হবে? যেগুলো 3-এর চেয়ে বড় কিন্তু 15-এর চেয়ে ছোটো। তো আমরা জানি যে 3-এর চেয়ে বড় এবং 15-এর চেয়ে ছোটো বিজোড় সংখ্যাগুলো কী কী? 3-এর চেয়ে বড় বিজোড় সংখ্যা হলো 5 7 9 11 13। 3-এর চেয়ে বড় 15-এর চেয়ে ছোটো, এগুলো হলো বিজোড় সংখ্যা। দেখো 3-এর চেয়ে বড় 15-এর চেয়ে ছোটো, এই বিজোড় সংখ্যা হলো এগুলা। এটা কিন্তু এখনও সেট হয়নি। এটাকে যখন আমি সেট আকারে লিখব তখন এখানে আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তার মানে এইটা হলো আমার সেটটা। তাহলে এই কথাগুলো লিখতে হবে যে এই সেটটা এমন একটা সেট যার উপাদানগুলো হলো বিজোড় সংখ্যা এবং সংখ্যাগুলো কেমন সংখ্যা? 3-এর চেয়ে বড় এবং 15-এর চেয়ে ছোটো। আমরা জানি যে 3-এর চেয়ে বড় এবং 15-এর চেয়ে বিজোড় সংখ্যাগুলো হলো এগুলা। অতএব নির্ণয় সেট হলো এই সেটটা। সেকেন্ড ব্র্যাকেট দিলেই কিন্তু সেট হয়ে গেল। যাই হোক, খ নম্বর, এক্স সাজ দ্যাট এক্স 48 এর গুণনীয়ক সমূহ। 48-এর গুণনীয়ক মানে এটা একটা সেট, মনে করে ধরে নিলাম এই সেটটা হলো পি, পি এর উপাদানগুলো কেমন? এগুলো হলো 48-এর গুণনীয়ক। এখন 48-এর গুণনীয়ক বলতে আমরা কি বুঝি? 48-এর গুণনীয়ক আসলে কোনগুলো, কোন সংখ্যাগুলো 48-এর গুণনীয়ক? আমি বলি যে সকল সংখ্যা দ্বারা 48 নিঃশেষে বিভাজ্য, যে সকল সংখ্যা দিয়ে 48-কে নিঃশেষে ভাগ করা যায়, যে সকল সংখ্যা দিয়ে 48-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যাগুলোই হলো 48-এর গুণনীয়ক। এবং 48-এর গুণনীয়ক বের করার যে সিস্টেমটা সেটা আমি দেখাচ্ছি এখানে। 48 সমান 1 গুণন 48, কারণ 1 দিয়ে 48-কে ভাগ যায়, 1 দিয়ে তো সকল সংখ্যাকেই ভাগ যাবে এবং 1 দিয়ে 48-কে ভাগ করলে 48 হয়। 48-কে 2 দিয়ে ভাগ যায়, যেহেতু এটা জোড়া সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে 48-কে ভাগ করলে হয় 24, 24 দুগুণ 48। লক্ষ্য করো এই 2 আর 24 গুণ করলে কিন্তু 48 মিলবে। 48-কে 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ করলে 16 হয়, 3 16 48। 48-কে 4 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে 48-কে ভাগ করলে 4 12 48 12 হয়। 48-কে 6 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে 48-কে ভাগ করলে 8 হয়, 6 8 48। আর কোনো সংখ্যা দিয়ে অবশ্য 48-কে ভাগ যাবে না। এই সংখ্যাগুলোই হলো 48-এর গুণনীয়ক। তাহলে 48-এর গুণনীয়কগুলো হলো কত কত? আমি এখানে লিখি 48-এর গুণনীয়কগুলো হলো 1 1, তারপরে 2 2, তারপরে 3 3, তারপরে হলো 4 6, আমি ছোটো ছোটো থেকে বড় দিকে লিখতেছি, এই দিক থেকে লিখতেছি। তারপরে হলো 8, তারপরে 12 16 24 এবং 48। এগুলো হলো 48-এর গুণনীয়ক। তাহলে আমাদের সেটটা কী হবে? সেটটা হবে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা সেট তৈরি হয়ে গেল। আচ্ছা, গ নম্বর দেখো, এক্স সাজ দ্যাট এক্স 3-এর গুণিতক এবং এক্স <36। তার মানে বিষয়টা হলো এক্সটা এখানকার এই সেটের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো হইতে হবে 3-এর গুণিতক।
তিনের গুণিতক কোনগুলো? আমরা যদি তিনকে কোনো এক কিছু দিয়ে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি তাহলে যে গুণফলটা পাবো সেটাই হলো তিনের গুণিতক। মনে করো তিনকে এক দিয়ে গুণ করলে 3 হয়, তিনকে যদি 2 দিয়ে গুণ করো 6 হয়, তিনকে যদি 3 দিয়ে গুণ করো 9 হয়, তিনকে যদি 4 দিয়ে গুণ করো 12 হয়। তার মানে এই সংখ্যাগুলোই হলো তিনের গুণিতক। এবং লক্ষ্য করো একটা জিনিস বুঝতে পারছো নিশ্চয়ই যে তিনের গুণিতক আসলে কতগুলো আছে, এগুলোর আসলে অসীম আছে। কতগুলো আছে এগুলোর কোনো মানে অসীম সংখ্যক তিনের গুণিতক আছে। তো এগুলো কীভাবে আমরা নির্ণয় করবো? তিনের গুণিতক হলো প্রথম যে গুণিতকটা সেটা হলো 3, তারপরে 3কে 2 দিয়ে গুণ করলে 6 হয়, 3 তিরিকা 9 হয়, মানে তিনের নামতাটা আমি পড়ছি, 3 4 12 হয়। এগুলো এগুলো সব তিনের গুণিতক। তারপরে 3 5 15, এটাও তিনের গুণিতক। তারপর 3 6 18 হবে, 3 7 21 হবে, 3 8 24 হবে, 3 9 27 হবে, 3 10 30 হবে। এগুলো এটাও তিনের গুণিতক। তারপরে 3 11 33 হবে, তারপরে 3 12 36 হবে। কিন্তু আমি 36 লিখব না। কেন লিখব না? কারণ বলছে x লেস দ্যান 36, মানে এই গুণিতকটা যেন 36-এর চেয়ে ছোটো হয়। তারপরে 36 আমাকে লেখা যাবে না। তার মানে 36-এর চেয়ে ছোটো তিনের যে গুণিতকগুলো আছে সেইগুলো। তো 36-এর চেয়ে 3 গুণিতক হলে এই সংখ্যাগুলো আমি যেগুলো এখানে লিখছি এগুলো। এবং এগুলোকে যখন আমি সেট আকারে প্রকাশ করবো, যেহেতু এটা আমাকে সেট তৈরি করতে হবে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তখন এখানে আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে এটা সেট গঠন পদ্ধতিতে আমার হয়ে গেল। তারপরে দেখো ঘ নম্বর, এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স কিউব লেস দ্যান 10। তার মানে এখানে বলছে যে এখানে এই সেটের উপাদানগুলো হইতে হবে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? 0 1 2 এগুলো হলো পূর্ণ সংখ্যা। ঘ নম্বরটা দেখো, এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স কিউব লেস দ্যান 10। এর মানে হলো এই সেটের যে উপাদানগুলো এগুলো সব পূর্ণ সংখ্যা এবং এদের ঘন সংখ্যাটি ঘন করলে যেন 10-এর চেয়ে কম হয়। তো পূর্ণ সংখ্যা সম্পর্কে একটু বলি। মনে করো এটা একটা সংখ্যা রেখা তোমাদের জানা আছে, এটা হলো 0, এদিকে 1 2 3 এগুলা, এদিকে -1 -2 -3 এগুলো সব হলো পূর্ণ সংখ্যা। তো যাই হোক, তো এই পূর্ণ সংখ্যাগুলোই হলো এই সেটের সদস্য এবং সংখ্যাটির ঘন করলে যেন 10-এর চেয়ে কম হয়। এমন পূর্ণ সংখ্যা হইতে হবে যার ঘন করলে 10-এর চেয়ে ছোটো হয়। আমরা ধরে নিচ্ছি যে সেটটা পি সমান এটা। তাহলে এই সেটের উপাদানগুলো হলো এমন পূর্ণ সংখ্যা যাদের ঘন 10-এর চেয়ে ছোটো। তো আমি যদি 0 থেকে শুরু করি, মনে করো এক্স সমান আমি 0 ধরলাম, মানে সংখ্যাটাকে আমি 0 ধরলাম। তো 0-র ঘন করলে কত হয়? মনে করো এক্স সমান 0, তাহলে এক্স কিউব মানে কি 0 কিউব, তাহলে কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে এটা কি 10-এর চেয়ে ছোটো হইলো? ঘন করে 10-এর চেয়ে ছোটো হইলো, এটা লেস দ্যান 10। এক্স সমান যদি আমি 1 ধরি, তাহলে এর ঘন করি, এক্স কিউব সমান কত হবে? 1 কিউব। 1-এর কিউব করলে 1 হয়, এটাও কিন্তু 10-এর চেয়ে ছোটো। আচ্ছা, এক্স সমান যদি আমি -1 ধরি, তাহলে এক্স কিউব সমান কত হচ্ছে? -1-এর উপরে কিউব, তাহলে কত হচ্ছে? -1-এর কিউব করলে তো -1 হবে, এবং এটা -1 যে হইলো এটা কি 10-এর চেয়ে ছোটো? অবশ্যই 10-এর চেয়ে ছোটো। ও এখানে একটা জিনিস বলেছে, আমার একটা জিনিস বলি, বর্গ আছে প্রশ্নে, বর্গ ছিল, আমি ঘন তুলছি, আমি ভুল করে তুলছি। তাহলে এখানে বর্গ হবে, এখানে সবগুলোতে বর্গ হবে। এবং -1-এর বর্গ করলে কিন্তু -1 হবে না, +1 হবে, মানে 1 হবে আর কি। যাই হোক, এখন এক্স সমান যদি আমি 2 ধরি, আবার এক্স সমান -2 ধরতে পারি। এক্স সমান 2 ধরলাম, তাহলে এর বর্গ করি, এগুলো কিন্তু বর্গ সব। আচ্ছা, যাই হোক, তাহলে বর্গ করলে কত হচ্ছে? 2 স্কোয়ার মানে 4, এটা কিন্তু 10-এর চেয়ে ছোটো। আর এক্স সমান -2 যখন ধরছি তখন কী হচ্ছে দেখো, এক্স স্কোয়ার মানে -2 স্কোয়ার, এটা -2 এর উপরে বর্গ করলেও কিন্তু 4 হয়, এটাও কিন্তু 10-এর চেয়ে ছোটো। লক্ষ্য করো, আমরা এক্সের বিভিন্ন মান ধরতেছি এবং সেই মানগুলোকে বর্গ করতেছি, বর্গ করে দেখতেছি যে বর্গটা 10-এর চেয়ে ছোটো হচ্ছে কি না। এখন আমি কত ধরবো? এক্স সমান 3 ধরবো। এইভাবে আমি লিখতে পারি এক্স সমান +-3 একবারই, মানে আমার তো একটা +2 একবার -2 লিখছি, এখানে একবার +1 নিচে -1। আমি যদি দুইটা যদি একসাথেই নিই তাও কিন্তু কোনো প্রবলেম নেই। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? এই যে +-3-এর উপরে বর্গ করতে হবে। তাহলে কত হচ্ছে দেখো, +3-এর উপরে বর্গ করলেও 9, -3-কে বর্গ করলেও 9, তার মানে 9, এটা কিন্তু 10-এর চেয়ে ছোটো হইল।
এক্স সমান আমি যদি এরপরে +-4 নিই, তার মানে আমি বলছি যে তুমি এই ফরম্যাটেও লিখতে পারো, আবার এইভাবেও লিখতে পারো, এই স্টাইলেও লিখতে পারো, এই স্টাইলেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। দেখো এক্স সমান যদি আমি +-4 লিখি, তাহলে এর বর্গ করলে কত হয়, +-4 এর বর্গ করলে কিন্তু 16 হচ্ছে। লক্ষ্য করো এবারে বর্গ কিন্তু 10-এর চেয়ে ছোটো হয়নি, 16 কিন্তু 10-এর চেয়ে বড়, এটা 10-এর চেয়ে বড়। তাহলে এখানে দেখো আমাদের যে যে জিনিসটা বলছে, এক্স হইতে হবে কেমন সংখ্যা, পূর্ণ সংখ্যা এক্স, এবং এর বর্গ করলে যেন 10-এর চেয়ে ছোটো হয়। তো দেখো এক্সের মান আমি যখন 0 ধরছি, তখন তার বর্গ কিন্তু 10-এর চেয়ে ছোটো। এক্সের মান যখন 1 ধরছি এবং -1 ধরছি, তখনও বর্গ করে যে মানগুলো বের হয়েছে সেটা কিন্তু 10-এর চেয়ে ছোটো। দেখো এখানে 1 বের হয়েছে, এখানে এখানে দুইখানেই 1 বের হয়েছে, এবং এগুলো 10-এর চেয়ে ছোটো। এক্সের মান যখন আমি 2 ধরছি, 2 ধরে বর্গ করছি, তার মান কিন্তু 10-এর চেয়ে ছোটো। এক্সের মান -2 ধরছি, তার বর্গ করছি, 4 হয়েছে, এটা 10-এর চেয়ে ছোটো। এক্সের মান আমি +-3 ধরছি, মানে +3 এবং -3 দুইটা একসাথে ধরছি, এবং বর্গ করে 9 হয়েছে, এটা কিন্তু 10-এর চেয়ে ছোটো। এক্সের মান আমি +-4 ধরছি, ধরে বর্গ করছি, বর্গ করে যে মানটা পাইলাম 16, এটা কিন্তু 10-এর চেয়ে ছোটো হয়নি, তার মানে এই মানটা গ্রহণযোগ্য নয়। তার মানে এরপরে যদি আমি 5 ধরি তাহলে কিন্তু 25 হবে। এক্সের মান আমি +5 বা -5 যাই ধরি না কেন, বর্গ যখন করবো তখন কিন্তু 25 হবে, তখন কিন্তু অবশ্যই 10-এর চেয়ে ছোটো হবে না, মানে 10-এর চেয়ে বড় হবে, তার মানে সেটাও কিন্তু আমাদের গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের গ্রহণযোগ্য মান কোনটা কোনটা, 0, 1, -1, 2, -2, +3, -3, এই মানগুলো। তার মানে আমাদের গ্রহণযোগ্য মানগুলো আমি ছোটো থেকে যদি লিখি, একদম -3 থেকে শুরু করছি, -3, তারপরে -2, -1, ছোটো থেকে বড়োর দিকে যাব, তারপরে 0, তারপরে 1, 2, 3, এই মানগুলো হলো গ্রহণযোগ্য মান। তার মানে এই মানগুলোর যদি বর্গ করি, বর্গ কিন্তু 10-এর চেয়ে ছোটো হবে। তাহলে এইগুলোই হলো আমাদের নির্ণেয় উপাদানগুলো, এবং যখন এটাকে আমি সেট আকারে লিখব, সেটের মাধ্যমে প্রকাশ করব, তখন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তার মানে আমাদের এই প্রশ্নটা সলভ হয়ে গেল। থ্যাংক ইউ।